সাপুড়েকে থানায় তুলে এনে উচিত শিক্ষা দিয়ে সব সত্যি জানতে পারলো গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় ভজন মিত্র কোর্টে দাঁড়িয়ে বলে, স্যার, কোনো রকম কোনো বিয়ের রিচুয়ালস মানতে দেয়নি। কোনো রকম কোনো রিচুয়ালস মানা হয়নি, না ভাত কাপড় হয়েছে, না ফুলসজ্জা হয়েছে, কোনো কিছু হতে দেয়নি এই গীতা এলএলবি। সবকিছু আটকে দিয়েছে কোর্ট থেকে অর্ডার বের করে। এখন আবার আমার মক্কেলকে এইভাবে কোর্টের মধ্যে হেনস্থা করছে। এটা কিছুতেই করতে পারে না ইওর অনার, কিছুতেই না। ওনাকে বলুন উনি যেন আমার মক্কেলকে কোনো রকম কোনোভাবে মানসিক চাপ না দেয়। তখন গীতা বলে, হুজুর, আমি তো কোনো কিছুই বলিনি, আমি তো শুধুমাত্র নাম জিজ্ঞাসা করেছি। তখন তো টিপ বলে, আমার নাম টিপ লাহিড়ী। তখনই গীতা বলে, আপনার বিয়ে হয়েছে? তখন টিপ বলে, হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। আমার বিয়ের সময় আপনি স্বয়ং উপস্থিত ছিলেন। তখনই আবারও ভজন মিত্র দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে এই যে আমার মক্কেলের বিয়ে হয়েছিল সেখানে গীতা এলএলবি উপস্থিত ছিলেন। তখনই অগ্নিজিৎ মুখার্জি দাঁড়িয়ে বলে, হুজুর, এই যে ভজন মিত্রের বারবার করে দাঁড়িয়ে অবজেকশন অবজেকশন বলছে, এতে তো গীতা মুখার্জি কিছুতে প্রশ্ন করতে পারছে না। তখনই জজ সাহেব বলে, ভজন মিত্র, আপনি বসুন, আর দাঁড়াবেন না। তারপরে দেখা যাবে টিপকে গীতা বলে, আচ্ছা, আপনার স্বামীর নাম তাহলে সঞ্জয় লাহিড়ী, তাই তো? তাহলে সঞ্জয় লাহিড়ীর বাবার নাম কি? তখন টিপ কি বলবে বুঝতে পারে না। তখন স্ত্রী বলে, তাই তো, টিপের শ্বশুর শাশুড়ি কাউকে তো আমি দেখিনি। তখন টিপ কোর্টে দাঁড়িয়ে সঞ্জয়ের বাবার নাম একটা বানিয়ে বলে দেয়। তখনই মায়ের নাম বললেও গীতা বলে, আচ্ছা ইওর অনার, আমি আমি ওনাদের কোর্টে আসার অনুমতি চাইছি। তখনই ভজন মিত্র দাঁড়িয়ে বলে, ইওর অনার, ওনারা কি করে আসবেন? 14 বছর আগে কার অ্যাক্সিডেন্টে যখন যখন সঞ্জয় লাহিড়ী খুব ছোট, তখনই ওর বাবা মারা যায়। উনি তো অনাথ ছিলেন। তখনই স্ত্রী মনে মনে বলে, আমাদের বাড়ির জামাই কিনা অনাথ? তখন গীতা বলে, আচ্ছা ইওর অনার, সে তখন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর তারা যে মারা গিয়েছিলেন, সেটা কোনো প্রমাণ আছে? তখন ভজন মিত্র বলে, হ্যাঁ ইওর অনার, 14 বছর আগে হাইওয়েতে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে যে সায়ন্তন লাহিড়ী আর প্রিয়া লাহিড়ী মারা গিয়েছেন তার এখানে কাগজপত্রগুলো আছে। তখনই দেখা যাবে গীতা বলে, আচ্ছা টিপ লাহিড়ী, তা আপনার সঙ্গে সঞ্জয় লাহিড়ী কোথায় দেখা হয়েছিল? তখন টিপ বলে, আমাদের একটা নার্সিং হোম আছে, সেই নার্সিং হোমেই সঞ্জয় সেখানে এডমিট ছিলেন। আমরা ভেবেছিলাম যে ওনার ডেঙ্গু হয়েছে, কিন্তু পরে দেখলাম যে হাই ফিভার। তখনই তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তখনই গীতা বলে, ও আচ্ছা, তখনই পরিচয়, তারপরেই প্রেম? তখনই টিপ বলে, হ্যাঁ, তারপরে প্রেম, তারপরে আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হই। তা গীতা মুখার্জি, আপনি কি আমাকে আর কিছু জিজ্ঞাসা করতে চান? তখনই গীতা বলে, না, আমি আর কিছু জিজ্ঞাসা করতে চাই না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, আমি আমি সঞ্জয় লাহিড়ীকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। তখনই জজ সাহেব অনুমতি দিলেই ওইদিকে টিপ নেমে এসে গীতাকে বলে, শোনো, আমার স্বামী ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাবে না কফি খাবে, সেটা দিয়ে তুমি কি কি প্রমাণ করতে চাইছো? কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি, কিচ্ছু না। ওইদিকে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের কাছে গিয়ে বলে, তোমার নাম সঞ্জয় লাহিড়ী, তাই তো? তোমার বাবার নাম সায়ন্তন লাহিড়ী? তখনই স্বস্তিক বলে, হ্যাঁ, হ্যাঁ, আমার নাম সঞ্জয় লাহিড়ী। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ও আচ্ছা, তোমার বাবার নাম সায়ন্তন লাহিড়ী, তোমার মায়ের নাম প্রিয়া লাহিড়ী। তারা তুমি খুব ছোট থাকতেই মারা গিয়েছিল, তাই তো? তুমি তুমি আশ্রমে বড় হয়েছো। তখন এই সব কথাগুলো বলেই জজ সাহেবকে বলে, ইওর অনার, এসব কিছু সাজানো, মিথ্যে। এগুলো সব সাজানো হয়েছে পরপর। কারণ আমাদের এই যে গীতা মুখার্জি সে অন্তঃসত্ত্বা। সে কিন্তু আস্তে আস্তে বেবি ডেলিভারির দিকে এগিয়ে যাচ্ছে। আর তার স্বামী হলো এই স্বস্তিক মুখার্জি, আমার সন্তান, যে কিনা আমার সন্তান ইওর অনার। আমি আমি কিছুতেই ভুল করতে পারি না। ও স্বস্তিক মুখার্জি আমার সন্তান, এই গীতা মুখার্জির হাজবেন্ড। তাই আমি চাই আমি চাই জজ সাহেব, আপনি আমাদের কিছু সময় দেবেন। আমি আপনাকে একটা ছবি দেখাতে চাই। তখনই সেই ছবিটা জজ সাহেবকে দেখালেই সেখানে স্বস্তিকের ছবি দেখে জজ সাহেব অবাক হয়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, দেখুন জজ সাহেব, এটা আমার ছেলে স্বস্তিক মুখার্জি। ওর মধ্যে আর এই সঞ্জয় লাহিড়ীর মধ্যে কোনো তফাৎ আপনি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন আপনি? এটাই আমার সন্তান। আমি আপনাকে বলছি জজ সাহেব, এটাই আমার সন্তান স্বস্তিক মুখার্জি। তখন জজ সাহেব বলে, এতটা হুবহু মিল কি করে? এটা তো অসম্ভব মনে হচ্ছে, কারণ মানুষের মধ্যে মানুষের এ তো দেখছি অনেক মিল। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, মিল নয় জজ সাহেব, এটাই আমার সন্তান স্বস্তিক মুখার্জি। তাকে কেউ গুলি করেছিল, তাকে পাওয়া যাচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই আমার সন্তান আমার সামনে এসে দাঁড়ায়। কিন্তু সে আমাদেরকে চিনতে অস্বীকার করে। তাই ইওর অনার, আমি বলছি, আমি প্রমাণ করে দেব এই ভজন মিত্তির। ওকে আমি চিনি। ও যে সব কথা মিথ্যে বলে, বানিয়ে বানিয়ে বলে, সেটা আমি জানি। তাই আমি প্রমাণ করে দেব ওই আমার সন্তান স্বস্তিক মুখার্জি। তখনই
এই কথা শুনে টিপ আর ভজন মিত্তির ভয় পেয়ে যায়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তাই ইওর অনার, আমি একজন বয়স্ক লয়ার, আমি আপনার কাছে অনুরোধ করছি আমাকে একটু সময় দেওয়া হোক, আমি সবকিছু প্রমাণ করে দেবো ইওর অনার, সবকিছু প্রমাণ করে দেব। এখানে এখানে যা যা সাজানো হয়েছে। তখনই ভজন মিত্তির বলে, ইওর অনার, এখানে তো সাজানোর কিছু নেই, উনি শুধু শুধু সময় নষ্ট করছেন। তখন গীতা বলে, জজ সাহেব, অগ্নিজিৎ মুখার্জি ভুল কিছু বলেননি, আমরা প্রমাণ করতে পারবো। তখনই সেই রিপোর্টটা জজ সাহেবের কাছে দেয়। তখন জজ সাহেব বলে, এটা কিসের রিপোর্ট? তখন গীতা বলে, জজ সাহেব, এটা হলো স্বস্তিক মুখার্জি আর সঞ্জয় লাহিড়ীর হ্যান্ডরাইটিং রিপোর্ট। এখানে এক্সপার্টের রিপোর্ট রয়েছে, যেখানে যা তদন্ত হয়েছে সব আমাদের অফিসার, তদন্তকারী অফিসারই বলবেন। তখনই বড়বাবু বলে, হ্যাঁ ইওর অনার, আমি দুজনের হ্যান্ডরাইটিংই এক্সপার্টের কাছে নিয়ে পরীক্ষা করাই। আর এক্সপার্ট এটা এটা বলেছে যে এই দুজন মানুষই একজন, এই দুটি লেখাই একজন মানুষের। তাই ইওর অনার, আমিও বলছি যে এটাই স্বস্তিক মুখার্জি, আমি তদন্ত করে এতটুকুই পেয়েছি। তখনই ভজন মিত্তি বলে, ইওর অনার, মিথ্যে, এই সব কিছু মিথ্যে, এই রিপোর্টও মিথ্যে, এটা হতে পারে না, ওদের সাজানো, এটা বানানো। এই বড়বাবুর সঙ্গে মিলে এই গীতা এলএলবি সব বানিয়ে মিথ্যে কথা বলছে। তখনই গীতা প্রচন্ড রেগে যায়, বলে, এই ভজন মিত্তির, একদম মুখ সামলে কথা বলবি, আমার কোর্টের ভিতরে মুখ চলে, কোর্টের বাইরে কিন্তু হাত চলে। তখনই দেখা যাবে ভজন মিত্তির বলে, তুই আমাকে মারার হুমকি দিচ্ছিস? তখন জজ সাহেব বলে, আচ্ছা ভজন মিত্তির, আপনি যেই রিপোর্ট গুলো জমা দিয়েছেন সেগুলো আমি গ্রহণ করতে পারলে এটা কেন গ্রহণ করতে পারবো না আমি, বলুন তো? তার জন্য কোর্ট এখানে অগ্নিজিৎ মুখার্জি আর গীতা মুখার্জিকে সময় দিচ্ছে, তাই পরের হিয়ারিং এ আমি রায় ঘোষণা করব, উনি স্বস্তিক মুখার্জি নাকি সঞ্জয় লাহিড়ী সেটা আমি ঘোষণা করব। তাই পুলিশকে আমি বলবো ভালো করে যেন এই ব্যাপারে তদন্ত করা হয়। তাই কোর্ট কোর্ট আজকের জন্য এখানেই মুলতবি ঘোষণা করা হলো। তখনই জজ সাহেব এই কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে টিপ সহ সবাই মিলে এক এক করে বেরিয়ে গেলেই ওইদিকে ভজন মিত্র গীতাকে বলে, যে কিচ্ছু প্রমাণ করতে পারবি না, কিচ্ছু প্রমাণ করতে পারবি না। তখন গীতা বলে, আমি প্রমাণ করে দেব যে সব কিছু তো সাজানো, মিথ্যে কথা বলছিস, যখন মেরে একদম হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে দেবো না, তখন বুঝতে পারবি। বুঝতে পেরেছিস তুই কি ভুল করেছিস? তুই অনেক বড় কিন্তু ভুল করছিস ভজন মিত্তির। তখনই ভজন মিত্তির বলে, শোন, তুই তো অন্তঃসত্ত্বা, তুই কিচ্ছু করতে পারবি না, যা, নিজের সন্তানের কথা ভাব, কদিন পরেই তুই বেবি জন্ম দিবি, যদি দুনিয়াতে আনতে চাস না তাহলে একদম বাড়াবাড়ি করিস না গীতা, তোর কিন্তু বিপদ হয়ে যাবে। তখনই গীতা ঠাসিয়ে ভজন মিত্তিরকে একটা চর মারে আর বলে, এবার দেখিয়ে দিলাম তো যে কোর্টের ভিতরেও আমার হাত চলে। শোন ভজন মিত্তির, আমার বেবিকে নিয়ে তুই হুমকি দিচ্ছিস, তোর এত বড় সাহস, তোকে না মেরে একদম রেখে দেবো আমি। তুই কি ভেবেছিস তুই এই কেসটা জেতার জন্য যা কিছু তাই করবি আর আমি ছেড়ে দেবো? কিছুতেই ছেড়ে দেবো না, এই কেসটা আমরাই জিতবো, সবটা আমরা প্রমাণ করে দেবো, উনি যে স্বস্তিক মুখার্জি সেটা আমরা প্রমাণ করে দেবো। তখনই ভজন মিত্র সেখান থেকে চলে গেলেই অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে থাকে। তখন গীতা বলে, বাবা আপনি কাঁদছেন কেন? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না, আমার চোখে ঝাপসা দেখছি, চোখে খুব যন্ত্রণা হচ্ছে, আমার চোখ কাটতে হবে, আমাকে ডাক্তার দেখাতে হবে, তাই আমি তো কিছু দেখতে পাচ্ছি না, লড়াইটা আমি লড়তে পারবো না, লড়তে পারবো না আমি। তখন গীতা বলে, লড়তে পারবেন, পারবেন বাবা, আপনি আমার হাত ধরে এই লড়াইটা লড়বেন আর আমরাই জিতবো, দেখবেন আমি আপনার লাঠি হব, আর আমি আমি আপনার হয়ে এই কেসটা লড়বো, আমাদের দুজনের লড়াই, এটা তো আমাদের জিততেই হবে বাবা, আর এই কেসটা না আমরাই জিতবো, দেখবেন উনি যে স্বস্তিক মুখার্জি সেটা আমরা প্রমাণ করে দেব। তারপরে দেখা যাবে গীতা বড়বাবুর সঙ্গে থানায় কথা বলছে। তখন গীতা বলে, আচ্ছা বড়বাবু, ধরুন গুন্ডাগুলো যা বলেছিল যে ওরা ওরা স্বস্তিক বাবুকে গুলি করেছিল, তারপর গঙ্গায় নিয়ে ফেলে দিয়েছিল, তাই তো? তখনই এই কথাতে বড়বাবু বলে, হ্যাঁ, বডিটা ওরা গঙ্গায় ফেলে দিয়েছিল। তখন গীতা বলে, আচ্ছা আপনি বারবার বডিটা কেন বলছেন বলুন তো, স্বস্তিক মুখার্জি তো মরেনি। তখনই বড়বাবু বলে, দেখুন, যেই পর্যন্ত একটা মানুষ বেঁচে আছে সেটা জানা না যায়, কারণ আইনের চোখে স্বস্তিক মুখার্জি মৃত, তাই আমরা মৃতই বলবো। তখন গীতা বলে, ঠিক আছে, ধরে নিলাম স্বস্তিক মুখার্জি মৃত, আমি বিধবা, আমার সন্তানও পিতৃহারা, কিন্তু আমার কথা হলো যে একটা লাশ যদি গঙ্গায় ফালানো হয় সেটা কতদূর যেতে পারে? তখনই বড়বাবু বলে, সেটা তো তখন জোয়ার ছিল না ভাটা ছিল, সে অনুযায়ী খবর নিয়ে বলা যায়। তখনই গীতা বলে, কিন্তু আমি তো এটাই বুঝলাম না, স্বস্তিক মুখার্জিকে গুন্ডাগুলো ফেলে দিল, বুঝলাম সেই বডিটা নিশ্চয়ই কেউ না কেউ তুলেছে, কিন্তু সেটা টিপের হাত পর্যন্ত কি করে পৌঁছলো, আর স্বস্তিক মুখার্জি বা সঞ্জয় লাহিড়ী হয়ে কি করে এখানে পৌঁছে গেল? তখন এই কথাতে বড়বাবু বলে, আমি তো বুঝলাম না। ওইদিকে বড়বাবুর লোক দেখতে পায় যে প্রিয়ঙ্গদা চ্যাটার্জির বাড়িতে একজন সাপুড়ে ঢুকছে।
তখনই সে বড়বাবুর লোক ফোন করে বড়বাবুকে বলে, স্যার এখানে প্রিয়ঙ্বদা চ্যাটার্জির বাড়িতে একটা সাপুড়ে ঢুকছে। তখন বড়বাবু বলে, সাপুড়ে? সাপুড়ে প্রিয়ঙ্বদা চ্যাটার্জির বাড়িতে কি করছে? এত বড় একজন মানুষ, তার বাড়িতে সাপুড়ে সাপ খেলা দেখাবে? তখন এই কথাতেই লোকটা বলে, স্যার জানি না, তবে একটা সাপুড়ে এই মাত্র ঢুকলো। তখনই বড়বাবু গীতাকে বলে, আচ্ছা প্রিয়ঙ্বদা চ্যাটার্জির বাড়িতে সাপুড়ে? তখনই গীতা বলে, কি বলছেন আপনি? সাপুড়ে? সাপুড়ে কেন? আর এখন কি মানুষ খেলা দেখে নাকি? সাপুড়ে কি খেলা দেখাবে প্রিয়ঙ্বদা চ্যাটার্জির বাড়িতে? তখনই বড়বাবু বলে, সেটাই তো বুঝতে পারছি না, এমন বড় একজন মানুষের বাড়িতে সাপুড়ে কি করবে? তখন গীতা বলে, বলুন তার উপর যেন নজর রাখা হয়। আর এই সাপুড়ে সাপুড়ে কোথা থেকে এসেছে, কি কোথায় গেছে, সবকিছু যেন খবর রাখে। তখনই বড়বাবু তার লোককে ফোন করে বলে, তুমি নজর রাখো, লোকটা কখন বেরোয় আর কোথায় যায় তুমি খোঁজ নাও, ঠিক আছে? বাকিটা আমরা পরে দেখছি। তখনই বড়বাবু ফোনটা রেখে দিলে গীতা বলে, এবার আমাদের এটা যাচাই করার পালা যে সাপুড়ে সাপুড়ে কি বিষ নামাচ্ছে নাকি ওই টিপি সাপুড়ের মতো করে ব্যবহার করছে, সেটাই আমাদের জানতে হবে। তারপরে দেখা যাবে সেই সাপুড়েকে ফলো করে সাপুড়েকে ধরে নিয়ে আসে বড়বাবু। তখনই সাপুড়ে গীতার কাছে বলে, ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, আসলে সেদিন আমি দেখেছি যে দুজন লোক এসে একটা বডি গঙ্গা জলে ফেলে ফেলে তখনই একজন মেয়ে গাড়ি থেকে নেমে সে বডিটা তুলে উঠায়। তখনই গীতা বলে, আপনি যা যা আজকে বললেন সবটা আপনি কোর্টে বলতে পারবেন তো?